আকাশ সীমা দিয়ে আসতে হবে, তাও আবার কাদের আকাশ সীমা? তাদের আকাশ সীমা। জল পথে আসতে গেলে সাগরের মধ্য দিয়ে আসতে হবে। তাইলে পাকিস্তানকে কোনোভাবে বাংলাদেশের বহিঃশত্রু বানানো, আমি যদি বলি এটা সে কল্পনা প্রসূত, ভারতের এবং ভারতপন্থীদের কল্পনা প্রসূত, এটা কি ভুল হবে মামুন ভাই? না, কোনো ভুল হবে না। এখন ভারতের শত্রু তো আমার শত্রু না রে ভাই। ভারতের থিওরিতেই বলা যায় শত্রু শত্রু আমার বন্ধু। আমি ওইদিকে নাই বা গেলাম। কাজে ভারতের না না ভাই, না ভাই, না ভাই, মানুষের এক্সিস্টেন্স যে মুহূর্তে আমার আর আপনার অস্তিত্ব প্রশ্নবিদ্ধ, ওই মুহূর্তে আমি তো আমার সব রিসোর্স ব্যবহার করব না? এক্স্যাক্টলি করবেন মামুন ভাই, বেঁচে থাকার জন্য আমি কি আমার কোন রিসোর্স পাশে ফেলাই দেব, নাকি আমরা সব রিসোর্স ব্যবহার করব আমাদের বাঁচার জন্য? এক্স্যাক্টলি সবই করবেন। আমরা যদি বাঁচার জন্য সব রিসোর্স ব্যবহার করি, তাহলে তো আপনার কথাটা কি আমি ধরে নিলাম শত্রু আমার বন্ধু। সবচেয়ে বড় শত্রুকে এশিয়া, ভারতের সবচেয়ে বড় শত্রুকে এশিয়া, এশিয়া মহাদেশে। এখন তারা জাতীয় তারা বলুক চায় না, কিন্তু বাস্তবে তারা চায়নার সাথে ফাইট করে না। তারা হলো পাকিস্তান আর বাংলাদেশকে টার্গেট করে। আগে তো পাকিস্তান, এখন আমাদেরকেও টার্গেট করতেছে। আপনার কথাটা আমার কাছে লজিক্যাল মনে হয়েছে, কারণ চায়নার সাথে তারা যুদ্ধে ক্যাপাবল না, চায়নার সাথে তারা যুদ্ধে যায় না। তারা মনে করে তাদের আর্চ এনিমি, সবচেয়ে বড় শত্রু পাকিস্তান। তাইলে ভারতের সবচেয়ে বড় শত্রু আমি যদি আপনার কথায় ধরেও নেই পাকিস্তান, তাইলে শত্রু শত্রু আমার মিত্র, আমি যদি এই কথাটা আজকে বলি, এটা কি আমার দোষের হবে, নাকি এটা আমার স্বাধীনতার বিপক্ষে যাবে, নাকি আমার এটা অস্তিত্বের বিপক্ষে যাবে? না, এটা আপনি ঠিকই বলছেন। কেন ভারতও তাই বলে তো, যে প্রতিবেশীর যে পরের প্রতিবেশী সে আমার বন্ধু। অর্থাৎ প্রতিবেশী হইলো তার যে শত্রু সে আমার বন্ধু, মানে প্রতিবেশীর যে পরের যে শত্রু সে আমার বন্ধু। তো কাজে এই ইন্ডিয়ান লজিকে আমার চলতে হবে। ইন্ডিয়ার বিজয় যেমন আমার বিজয় না, ইন্ডিয়ার শত্রু আমার শত্রু না। আমাকে একটা কথা বলেন, কথাটা আমাকে আবার আপনি বলে বসেন না যে জেকব ভাই আপনি তো জঙ্গি অথবা আপনি আপনি ইসলামিস্ট, এটা বলেন না। আমাকে একটা কথা বলেন, বাংলাদেশে বাংলাদেশের মানুষ কি কখনো দুর্গা বা সরস্বতীর মূর্তি বানাইয়া সেখানে কোনো মুসলমানরা আগুন দিচ্ছে? না না, এটা রেয়ার, কখন খুব রেয়ার, হইলো খুব খুব রেয়ার। না রে ভাই, কোনো নাই। আচ্ছা, এটা কোনো কথা বলে লাভ নাই। না, আমি তো বললাম যে যদি হয়েও আমি শুনি নাই। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে কোন মুসলমান সরস্বতী, দুর্গা, ইভেন দেন যেটা শিবলিঙ্গ, এর কোন কুশপুত্তলিকা বানাইয়া কেউ আগুন দেয় নাই। এটা তো আমার জানার মতো আমি পাই নাই। আপনি যেটা বলছেন যেটাও দুই একটা বানাইছে ওরাই করাইয়া আমাকে দোষ দিচ্ছে। ওকে, বানাই নাই, কিন্তু ভারতে প্রতিদিন আমার নবীকে অবমাননা করে যেভাবে আগুন দিয়ে কুশপুত্তলিকা পোড়ানো হয়, মসজিদ ভাঙ্গার পরে আমার নবীকে নিয়ে যেভাবে বিসর্জন করা হয়, এর 100 ভাগের 1 ভাগ কি বাংলাদেশে আসে? হয়? হয় না। তবে হাসিনার আমলে দেখা গেছে যে এইখানে আল্লাহ রসুলকে অপমান করলে তাকে প্রমোশন দেওয়া হয়, হ্যাঁ, আর যদি মোদিবার হাসিনার বিরুদ্ধে একটা লাইকও দেওয়া হয় ফেসবুকে, তারে কারাগারে যেতে হয়। তাহলে এখন আমাকে একটা কথা বলেন, বাংলাদেশের মানুষ তারা ধর্মান্ধ না, বাংলাদেশের 90% মানুষ ধর্মান্ধ না। ইভেন দেন যারা জামাত শিবির করে, ইভেন দেন যারা হেফাজত করে বা অন্য ইসলামিক দল করে, ধর্মান্ধ না। কেন ধর্মান্ধ না? তারা ধর্মান্ধ হইলে জামাতের নেতা শিশির মনির তার কোন প্রাইমারি স্কুলের হিন্দু টিচারের পাশে বৈশা তারে ফল খাওয়ায় কেমনে, দেয় কেমনে? দেখেন জাকব ভাই, এটার এক লাইনে উত্তর দেই। সেটা হলো ইসলাম ধর্মেই সবচেয়ে বেশি, হ্যাঁ, অন্য ধর্মের সম্মান করা শিখাইছে, যেটা নাকি যারাই সেকুলার বলুক না কেন, বাংলা ধর্মের কেউ বলি না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন।
ইয়েস। এর চেয়েও বড় মেসেজ আর কোন ধর্মে আছে কিনা আমি জানি না। নাই ভাই, আমি পড়ি নাই, এক্সিস্ট হলে আমি পড়তাম, আমি পড়ি নাই। তাইলে বাংলাদেশে আজকে কোথাকার কোন বালছর বেটিরা এসে যখন বলে হ্যাঁ পুরুষরা 4 বিয়া করবে, এই ধর্ম আমরা মানি না, জানাজায় নারীরা জানাজা পড়তে পারবে না, এই জানাজা আমরা মানি না, এ ধরনের সংলাপ কিসের আলামত মামুন ভাই? এগুলো একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতেছে। মানে একটা কথা আছে উর্দুতে বলে, উর্দু হিন্দিতে বলে, উল্টা চোর কোতোয়াল কো ডাটে। যে নাকি সবচেয়ে বেশি সাম্প্রদায়িক তারা উল্টা অসাম্প্রদায়িক বলে তুই সাম্প্রদায়িক। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের লোকজন সেই সব কুত্তার বাচ্চা বেটিরা 2 পয়সার বেশ্যা পতিতারা যখন এগুলো বলে, তারা কি জানে যে আমেরিকা বা ইউরোপের মতো দেশে, আপনারা কি জানেন ইহুদি যে ধর্ম পালন করে, যেটাকে বলে মন্দির না, ওটাকে বলে সিনেগগ, সিনেগগে আপনি কি জানেন তাদের কোনো ইমাম মহিলা নাই? এটা কি জানেন? আমি এখানকার নিউ ইয়র্কের ব্রুকলিনে আমি একটা চাই আছে, রাব্বাই মের কাহানের একটা চাই আছে, অথবা আহ জুইশদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমি ওখানে গিয়ে প্রশ্নটা করছিলাম যে তোমাদের ধর্মে যে তোমরা ইমাম বা রাব্বাই যাদেরকে রেখেছো সেখানে মহিলা নাই কেন? বলছে টোরা বলছে নারীকে এই ধর্ম প্রতিষ্ঠানের কোন জায়গার নেতা বানায়ও না, শারীরিক ভাবে আল্লাহ তাদেরকে ওইভাবে তৈরি করে না। এখন বাংলাদেশে ইদানিং বিএনপির এবং তাদের পল্পী বাহক ভারতীয় কিমাগিরা রাস্তায় এসে হঠাৎ কোন ইস্যু না। আচ্ছা ভাই, আমাকে একটা বলেন মামুন ভাই, আপনি গত 50 বছরের মতো সময় ধরে রাজনীতির সাথে জড়িত, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোন পুরুষ কয়টা বিয়া করবে এইটা কি আমাদের দেশের একটা ইস্যু? এই টুলি না খুলি না বেশ্যা যখন এই কথাটা বলছে, আবার বলে জানাজায় যদি নারীরা যেতে না পারে, তাইলে সাবজেক্টটা কি দাঁড়াইলো? যেটা ইস্যু না, জনগণের জীবনে কোনো কাজে আসবে না, ডানে লাগবে না বায়ে লাগবে না, হট করে এই ইস্যুটা নিয়ে বিএনপির এবং তাদের মনোনয়ন দেওয়া লোকজনের এই ক্ষতিগুলো কেন ভাই? এই ইস্যুগুলোকে কেন সামনে টানছে? এই ইস্যুগুলো সামনে এই জন্য টানছে যে তারা বারবার বুঝাইতে চায় যে বাংলাদেশে মাইনরিটি হিন্দুরা আক্রান্ত, বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি হলো বড়, এখানে জঙ্গি সঙ্গী অস্তিত্ব, এখানে আপনার 1/11 এর পরের থেকে যে হান্টিংটাঙ্গের যেটা ছিল ফিলোসফি যে কমিউনিস্ট শেষ, এখন ইসলামিস্ট নাম দিয়া মুসলমান টেররিস্ট বানানো, তো ওইটারই তারা এখনো চালু করার চেষ্টা করছে। যদিও ইউরোপ আমেরিকা এখন এটা তারা অ্যাবান্ডন করতে বাধ্য। তাহলে মামদানি হলো দেখাই দিছে এভরি অ্যাকশন হ্যাজ গট অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এখন ইসলামিক ফোবিয়া রাজনীতি করতে করতে এরকম হয়ে গেছে, এখন নন ইসলামীরাও মনে করে না ভাই এটা মিথ্যা কথা। তাহলে মামদানিকে যারা ভোট দিছে অনেক বেশি, যারা না মুসলমান না তারাই বেশি ভোট দিছে, যদি মামদানি পরিষ্কার বলছে আই এম এ মুসলিম, আই এম সোশ্যালিস্ট এন্ড আই ডোন্ট ফিল শেম অ্যাবাউট ইট। এত সুন্দর কথা। ওকে, আরেকটা কথা আমাকে বলেন, আপনার কি মনে হয় বিএনপি বা ভারতপন্থীরা এই মুহূর্তে উন্মাদ হয়ে গেছে? কারণ তারা দেখে ইসলামের বিরুদ্ধে যত প্রপাগান্ডাই ছাড়া পাবলিক আর খায় না। সাবজেক্টটা কি এইটা যে লোকজনের ভোট জামাতের দিকে যাবে, ইসলামী হেফাজতের দিকে যাবে, ইসলামী কর্মদলের দিকে যাবে, এই পরিপ্রেক্ষিক রাজনীতির আওয়ামী লীগ আর বিএনপি কে তারা আর খাইতে না, চায় না। এখন ধর্মীয় ইস্যুতে বাঙালি নাই, আর এমনি বাঙালি অসাম্প্রদায়িক। এমনি আমার বাঙালির 1000 বছর ইতিহাস যে আমরা কোনো ধর্ম আক্রমণ করি না। এখন ইস্যুটা হলো তারা কোন ইস্যু পাচ্ছে না, কি কি ইস্যু পাবে? হ্যাঁ, বাংলাদেশ গরিব না, গরিব করে রাখা হয়েছে। বাংলাদেশের ইকোনমি দিয়ে ভারত এত উপরে উঠছে। 1757 পরে কয়েক বছর পরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশের অর্থ নিয়েই আপনার ইংল্যান্ডের তার ইকোনমি বাড়াইছে। কাজে এখনো আমাদের বলা হয়েছে বাংলাদেশ গরিব দেশ ন, এখনো সম্ভাবনা আছে। যদি ভারতীয় আগ্রাসন দিয়ে ঢুকতে পারি, 10 বছর যদি ভারতের সাথে সকল সম্পর্ক স্থগিত করতে পারি, ব্যবসা বাণিজ্য সংস্কৃতি, তাহলে আমরা আগে যাব এবং 100% মিলিটারি ট্রেনিং, ভারতীয় আগ্রাসনকে আমরা রুখতে পারবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা মামুন ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। মামুন ভাই, আমি আজকের আমার আর আপনার ইন্টারাকশনটাকে আমি অত্যন্ত এফেক্টিভ মনে করলাম।
এককভাবে আপনি যদি কন্টিনিউয়াসলি বলতে চান, তার মধ্যে আমার প্রশ্ন থেকে আজকের আমি আর আপনি যে স্টাইলে কথা বললাম, আমি খুব এনজয় করলাম। এটা আমিও হচ্ছে এনজয় গল্প করা। আমিও এনজয় করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নসের ভাই, আপনাকে আমি মামুন ভাই আর আমার কথাগুলো আপনি শুনছেন। এই মুহূর্তে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায়, বাংলাদেশের নির্বাচন সামনে, বাংলাদেশের আহ আহ, ওটাকে কি বলে, বহিঃশত্রুর দ্বারা যদি আক্রমণ হয়, কোনোভাবে প্রিপারেশন হয়, বাংলাদেশের সংস্কৃত নাই এই মুহূর্তে কয় পুরুষ কয় বিয়া করবে, আর কে জানাজায় যাইতে পারবে আর পারবে না, এইটা কি কোনো ইস্যু নসের ভাই? ধন্যবাদ আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। তো ইতিপূর্বেই যে আমাদের মামুন সাহেব এটা খুব চমৎকার উত্তর দিয়ে গেছেন, আমি খুব এনজয় করেছি ওনাদের, আপনাদের দুজনের কনভারসেশন। এখানে আসলে আমার আর বলার কোনো কিছু থাকে না। এটা বলে যে একটা কথা আছে না যে নাই কাজ তো খই ভাস, এটা এরকম আর কি, কোনো ইস্যু নাই, এটা একটা নিয়ে আসছে আর কি। ওকে, আমাকে একটা কথা বলেন নসের ভাই, সাবজেক্টটা কি এই বিএনপির প্রার্থী এখন অ্যান্টি ইসলাম কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, আমাদের ধর্ম বিরোধী কথা বলে, মসজিদে যাইয়া মাইক ভাঙ্গে, মিম্বরে গিয়া বড় বড় ব্যানার দেয় ছবিওয়ালা, এবং তাদের প্রার্থীরা বলে যে জানা যায় যদি নারীরা না যায় ওই ধর্ম আমরা চাই না। এই ইন্টারপ্রিটেশনটাকে আপনি কি ধর্মদ্বেষী বলবেন, নাকি জামাত বা ইসলামপন্থীরা একটু আগাইতেছে এটাকে থামানোর জন্য তারা এই ধরনের ন্যারেটিভ তৈরি করছে? আপনার কি মনে হয়? আসলে কিছু কিছু ব্যাপার থাকে যেটা হচ্ছে সেটেলড ইস্যু, যেমন ধর্মীয় বিষয়গুলো বা ধর্মীয় যে অনুশাসনগুলো, সেগুলো তো আসলে সেটেল ম্যাটার। এগুলো যেভাবে দেয়া আছে কোরআন হাদিসে যেভাবে দেয়া আছে আমরা সেভাবে মেনে চলবো। এখানে আমাদের কোনো কিছু অ্যাড করার কোনো সুযোগ নাই বা আমাদের কোনো মতামত দেওয়ারও সুযোগ নাই, এটা সেটেল ইস্যু। কিন্তু এখন এটাই সেটেল ইস্যুটাকে যারা এখানে এনে মানে রাজনৈতিক কারণে যারা এটাকে এনে মানে মাঠ গরম করতে চায়, আসলে তাদের মানে কি বলে এটা, মানে তাদের উদ্দেশ্য নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারা আসলে মানে দেশের ভালো চায় কিনা বা দেশের মানুষের ভালো চায় কিনা, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আবার এরকম যদি মানসিকতার যদি হয়, সে যখন জনপ্রতিনিধি হবে সে কতটুকু দেশের মানুষের ভালো করবে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। নসর ভাই, একটা কথা, আপনি একজন পেশাগতভাবে চিকিৎসক। কোন একটা লোক আপনার সামনে গেল, আপনার সামনে গিয়ে বলল যে ভাই আমার মাথা ব্যথা, আপনি কি করলেন? তার মাথার কোনো চিকিৎসা না কইরা আপনি হাতে একটু মলম লাগাইয়া তার পায়ের তলায় মলম লাগাইতেছেন। আপনি কি মনে করেন ওই লোকের মাথা ব্যথা যাবে? প্রশ্নই আসে না। আচ্ছা, আচ্ছা, মনে হয় না যে বিএনপির নেতারা যে এখন এই পুরুষদের চার বিয়ে কথা তুলছে, আবার জানা যায় কে যাবে আর যাবে না? আপনি কি মনে হয় না মাথা প্যারাম, আপনি হাতে একটু মলম নিয়ে পায়ের তলায় মলম লাগাইতেছেন? আপনার কাছে কি এইটা মনে হয় না? আপনার কাজ হচ্ছে নাই কাজ তো কই কাজ। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি এই কাজগুলো যারা করছে, মামুন ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছে, আমি আর আপনি মনে করি এরা জাস্ট এমনি বলছে, কিন্তু আমি তা মনে করি না। কি জানেন, সৌহার্দ্যপূর্ণ যে একটা সম্পর্ক মুসলিম নন মুসলিম যে কোনো রাজনৈতিক ধর্মাবলম্বী মানুষদের মধ্যে যে সুসম্পর্কটা আছে, এখানে একটা কেওয়াস লাগানোর পায়তারা এইটা, এবং এই কেওয়াস লাগানোর পায়তারায় র তসলিমা নাসরিনকে ব্যবহার করছে। এখন তসলিমা নাসরিন ভারতে বৈশা তুলি মাগি, শ্যামা মাগি, রুমিন মাগি, এদেরকে নিয়ে এই ধরনের ন্যারেটিভ গুলো মার্কেটে দিতেছে। আমি যদি কথাটাকে এইভাবে বলি, কি অন্যায় বা ব্যাঠিক বলা হবে নসের ভাই? না, একদমই ব্যাঠিক নয়। আপনি 100% সত্যি কথাটাই বলেছেন। আসলে এই যে এই সমস্ত স্যাটেল ইস্যু গুলো নিয়ে সামনে এনে শুধুই যে মানুষ মানে মাঠ গরম করা, এটার মধ্যে আসলে আমি মনে করি না যে কোনো মানে কোনো কল্যাণ আছে। দেশের কোনো কল্যাণ আছে বা দেশের মানুষের কোনো কল্যাণ আছে এটার মধ্যে। আসলে এটা হচ্ছে একটা স্যাটেল ইস্যুকে নিয়ে যদি এভাবে নাড়াচাড়া দেওয়া হয়, এটা আসলে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হবে। এবং এটা নিয়ে আমার মানে এটা আমার কেন জানি মনে হচ্ছে যে আসলে নির্বাচন থেকে, আলোচনা থেকে মানে মানুষের মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা এই ইস্যুগুলো নিয়ে আসতেছে।
এই যেমন ওই যে এলজিটিবি ইস্যু, তারপর আপনার এই যে এটা ইস্যু, তারপরে ওই যে আরো কিছু কিছু জিনিস এগুলো তারা নিয়ে আসতেছে শুধুমাত্র মানুষের মাইন্ড ডাইভার্সনের কারণে। এবং এই যে বহু বিবাহের যে বিষয়টা, এটা তো আসলে শুধু ইসলাম না, সমস্ত ধর্মেই তো এটা ছিল। হিন্দু ধর্ম তো দেখেন আপনার যে অনেকে আগের দিনে রাজা মহারাজা বা অন্যান্য যারা বা ছিল তারা তো একাধিক বিয়ে করতো। এমনকি ওই যে কিছু 150 বছর আগেও ওই যে কুলীন ব্রাহ্মণ যারা ছিল তারা মানে তাদের একটা শ্রেণী ছিল যাদের মানে কাজই ছিল শুধু বিয়ে করা। তারা দেখা গেছে 200-250 জায়গায় বিয়ে করে রাখতো। হ্যাঁ, এবং দেখা গেছে এমনও হয়েছে যে একবার যে বিয়ে করে গেছে আর তার কোনো খবরও নাই। এবং এগুলো নিয়ে তো যে বঙ্কিমের বই তো এগুলো আছেই, ওই যে কপাল কুণ্ডলা বই তো এটা আছে। এটা অন্য ধর্মও ছিল, এটা তো শুধু যে ইসলামে যা আছে তা, ইসলাম শুধুমাত্র একটা ফিগার আউট করে এটাকে নির্দিষ্ট করে দিয়েছে, যেটা অন্য ধর্মে নাই। এখন এই সমস্ত স্যাটেল ইস্যুকে যদি এখন মাঠ গরম করতে চেষ্টা করে, এটা আসলে মানে মার্কেট খাবে না, মানে পাবলিক এটা অ্যাকসেপ্ট করবে না, এবং তারা নিজেদেরকে বিতর্কিত করবে, এবং এর ফলে এটার এফেক্টটা কিন্তু তাদের ভোটার রাজনীতিতে পড়বে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। আমাকে একটা কথা বলেন, বিএনপি মনোনীত এক মাগি বলছে এই সাবজেক্ট গুলো টানছে, এই মাগির মুখ থেকে হত্যাবারের জন্য জনগণ শুনে নাই যে শিক্ষা রিফর্মের ক্ষেত্রে, শিক্ষা সংস্কারের জন্য কি কি করা উচিত, সামাজিক সংস্কারের জন্য কি কি করা উচিত, উচ্চ সংস্কারের জন্য কি কি করা উচিত, শিল্প বিপ্লব সংস্কারের জন্য কি কি করা উচিত, সংস্কারের জন্য কি কি করা উচিত, এই তুলি মাগি এই কথা কইলা যদি সার্বিয়ার পিছনে পড়ে, তার পিছনে পড়ে, আপনার কি মনে হয় না তার উদ্দেশ্য ভয়ানক? আপনার কি মনে হয় না সে দেশে আপনার তৈরি করে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে? নসর ভাই, আপনার কাছে কি এটা মনে হয় না? হ্যাঁ, এটাই মনে হচ্ছে। এর কোন বিষয়ে কথা বলার যোগ্যতা কি এই বেটির আছে কি নাই আমি জানি না। যদি থেকে তাইলে সে ট্রাফিক প্রবলেম নিয়ে কথা বলে না কেন, দুর্যোগ মোকাবেলা নিয়ে সে কথা বলে না কেন, শিক্ষা নিয়ে কথা বলে না কেন, সে কথা বলে না কেন, বহিষ্কৃতদের নিয়ে তুলি কথা বলে না কেন? এই তুলি না চুপ, সে হঠাৎ করে তার বিয়ে, আমার মহানবী কয়টা বিয়ে করছে, আমার মহানবীর স্ত্রীর বয়স কত, এটা নিয়ে কথা বলা শুরু করছে। এখন আমি যদি তাকে গালি দেই, লোকজন বলবে জেকব গালি দেয়। আমি যদি গালি দেই তাহলে বলবে দেখো সে এখন ধর্মীয় উন্মাদনা তৈরি করতেছে। আচ্ছা নসের ভাই, আমি আর আপনি এই সত্য কথাগুলো বললে আমরা কি ধর্মীয় উন্মাদনাকে প্রমোট করি, নাকি আপনি যে কথাটা বলছেন ধর্মীয় যে বিষয়গুলো অলরেডি সেটেলড এগুলো নিয়ে আমাদের আজাইরা চুলকানি দেওয়ার কোন রিজন নাই? কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপটে, সরকারি প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে বিষয়গুলো এখন ভাইটাল না। সাবজেক্টটা কি তা না? জি, আসলে এগুলা নিয়ে মানে বললেন না যে চুলকানি করা আগে, আসলে এই সমস্ত জিনিস আসলে খুব একটা লাভ নাই, এগুলাতে পাবলিক খাবে না, এবং এটার ফল সে তার ভোটের মাঠে পাবে, এটা আমি 100% নিশ্চিত। যদি সে ভোটে দাঁড়ায় তো এইটার ফল তার ভোটার জবাবটা তার ভোটাররাই দিয়ে দিবে। ওকে, আরেকটা কথা আমি মামুন ভাইকে জিজ্ঞাসা করছি, সেম কথাটা আমি আপনারে জিজ্ঞাসা করব। আপনার জীবদ্দশায় আপনি কি কখনো দেখেছেন বাংলাদেশের কোন মুসলমান কালী, সরস্বতী, দুর্গা তাদের মূর্তি বানাইয়া কোন মুসলমান ওইটা আগুন দিছে, এই ধরনের কোনো কিছু দেখছেন? না, ওরকম সাম্প্রদায়িক দাঙ্গা আসলে আমি চোখে দেখি না, নাই আমি আর কি। দাঙ্গার কথা বলছি না ভাই, আমি দাঙ্গার কথা বলছি না। আমি বলছি বাংলাদেশের কোন জায়গায় কি শুনছেন বা দেখছেন যে মুসলমানরা দুর্গার কুশপুত্তলিকা বানাই আগুন দিচ্ছে? আপনি কি কোথাও শুনছেন? না না, আমাদের দুর্গা, দেশের মানুষ তো সরস্বতী, এরকম না। ওকে আমাদের করে দেশের না মানুষ তো ভাই, এরকম, তারা অন্য ধর্মকে কখনোই এইভাবে আক্রমণ করে না। ওকে। কিন্তু ভারতে কন্টিনিউয়াসলি দিতেছে, এবং ভারতে যে কন্টিনিউয়াসলি দিতেছে এটা নিয়ে বিএনপি কোনোদিন একটা নিন্দা পর্যন্ত জানায় নাই, আওয়ামী লীগ একটা নিন্দা পর্যন্ত জানায় নাই। তাইলে বাংলাদেশের 90% মানুষের ধর্মীয় অনুভূতিকে যখন করা হয়, যুদ্ধ হয়, তখন বিএনপি তাদের অনুভূতিটাকে সম্মান করে না। কিন্তু বাংলাদেশ যদি কোন মন্দিরের পাশে গিয়া মুসলমান একটা ছেলে উঁকি মাইরা তাকায়, উঁকি মারলো কেন?
জঙ্গি মানসিকতা আছে কিনা, আক্রমণ করবে কিনা। বিএনপি মির্জা ফাক গোর্খদ পাস আমির খসরু এরা উলঙ্গ হইয়া আন্দোলন করা শুরু করে। কিন্তু ভারতে যখন হয়, মুসলমানদের অনুভূতিকে প্রিজার্ভ করার কোনো আগ্রহ বিএনপি নেতাদের নাই, আওয়ামী লীগ নেতাদের নাই। আমি যদি এই কথাটাকে বলি, আপনার কাছে ফেয়ার মনে হয় না আনফেয়ার মনে হয়, ডক্টর নওশীর আলী? জি, ধন্যবাদ। আসলে কিছুদিন একটানা দুইটা শো আগে আমি মনে হয় একটা কথা বলেছিলাম, একজন ভদ্রলোকের মুরব্বীর কথাকে কোট করে যে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ের এপিঠ আর ওপিঠ, মানে যারাই আওয়ামী লীগ তাহাই বিএনপি, মানে একটা এরকমই আর কি। এবং মেইন ইস্যুগুলোতে মানে ইন্ডিয়ার কোনো ইস্যুতে দেখা যাচ্ছে দুই দলের কেউই কোনো মুখ খোলে না। এমনকি আমি দেখছি যে জামাতও কিন্তু এখন ওইভাবে কোনো প্রতিবাদ করছে না, যে মুসলমানদের যে উপরে যে আক্রমণগুলো হচ্ছে বা নির্যাতনগুলো হচ্ছে ভারতে, সেটার ব্যাপারে কিন্তু জামাতও কিন্তু সেভাবে মুখ খুলতেছে না। এই যে এরকম যে কিছুদিন আগে যে বিহার ইলেকশনের যে ইলেকশনটা হয়ে গেল, এবং সেটা কি ছিল, গভীর চাষ, যেটাকে বলা ফুলকপির চাষ, মানে মুসলমানদেরকে মেরে সেখানে জমির মধ্যে পুঁতে দিয়ে সেই জমির উপরে তারা ফুলকপির চাষ করেছে, এবং এটাকে তারা মিডিয়াতে এটা প্রমোট করতেছে এবং সরকারি ভাবে। এবং সেখানেও তো তাদের দেশে যে এরকম এইটা নিয়ে সেভাবে কোনো হচ্ছে প্রতিবাদ হচ্ছে না, এবং আমাদের দেশের কোনো দলও কিন্তু এটা সেভাবে কোনো প্রতিবাদ করতেছে না। এক্ষেত্রে জামাতের ব্যর্থতা অপরিসীম। ভারতে জি, প্রতিদিন যেভাবে মুসলিম নিধন হচ্ছে, আমার ধর্মকে যেভাবে অবমাননা করা হচ্ছে, জামাতের যেভাবে প্রতিবাদ করা উচিত, এখন জামাতের ব্যর্থতা আমার চোখে পড়ে। জামাত কেন প্রতিবাদ করবে না? জামাত কেন এক কথায় তারা তাদের দায়িত্ব পালন করবে? ও আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। সুসম্পর্ক চায়ের অর্থ কি এইটা যে ভারতে মুসলমানদেরকে মারা হবে, অবমাননা করা হবে, মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, মুসলমান একটা মেয়েকে মসজিদ থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হবে, আর জামাতের আমির বলবে আমরা ভালো সম্পর্ক চাই? এটা কি ভালো সম্পর্ক, নাকি ভারতের প্রতি আগ্রাসী মনোভাবটাকে অ্যাপ্রুভ করা? আপনার কি মনে হয়? আপনি যে কথাটা বলেছেন অবশ্যই আমি তাদের আপনার সাথে নীরবতা, একমত, দর্শক সাহেব। জি, অবশ্যই এটা তো তাদের নীরবতাটাই তো আসলে ভারতকে আরো বেশি উস্কে দিচ্ছে বা করে দিচ্ছে। আসলে শুধুমাত্র যে এটা জামাতের যে দোষ তা না, আমি বলবো যে সমগ্র মুসলিম বিশ্বেরই এটা আসলে আমার দুর্বলতা। আমি মনে করি যে এই যে ভারতের যে মুসলমান আক্রমণগুলো হচ্ছে এবং এটার বিরুদ্ধে কোনো মুসলিম দেশ সেভাবে প্রতিবাদ করছে না। যদি দেখা যেত যে মিডল ইস্ট বা সৌদি আরব যদি ভারতকে ধমক দিত, এই তুমি আমার দেশের মুসলমানদেরকে, তোমার দেশের মুসলমানদেরকে এইভাবে তোমরা কেন অত্যাচার করো, তোমাদের সাথে আমাদের সমস্ত ট্রেড বন্ধ করে দিব, তেল দেওয়া বন্ধ করে দিব, তাইলে তো ভারত সোজা হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে কি, তারা দেখা গেছে তাদের মোদীকে নিয়ে তারা সংবর্ধনা দিচ্ছে, তাদের দেশে মন্দির স্থাপন করতেছে বা করতেছে, ও তাদের নীরবতার কারণে কিন্তু এই যে এই উগ্রবাদী যে দলটা তারা কিন্তু বেশি আশকারা পাচ্ছে, এবং তারা বেশি এই কারণে মুসলমানদের উপর তারা বেশি আক্রমণ করতে পারছে। যদি সমগ্র মুসলিম বিশ্ব যদি এখানে প্রতিবাদ করতো তাহলে এটা হতো না। যেরকম আমার একটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি এক মুসলমান যদি মানে আক্রমণের শিকার হয়, অবশ্যই উচিত সেটা আরেক মুসলমান ভাই যেন সেটা প্রতিহত করে। এটা সমগ্র মুসলমানরা হচ্ছে এক শরীরের মতো, যেখানে একটা পশম যদি টান দিলে যে ব্যথাটা পাবে সমগ্র মুসলমান জাতি সে একই ব্যথা পাবে যদি একজন মুসলমান যদি এখানে আক্রমণের শিকার হয়। সেদিক থেকে আমি দেখি যে ইহুদিরা কিন্তু অনেক বেশি তারা ইউনাইটেড, এবং তারাও বেশ মানে প্রাউডের সাথেই বলে যে তুমি একটা ইহুদিকে মারলে পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি যাও, আমরা তোমাকে চেস করে গিয়ে সেখানে গিয়ে তোমাকে মেরে দিয়ে আসবো। কিন্তু সেটা কিন্তু মুসলমানরা কিন্তু করে না। দেখা যাচ্ছে যে সারা বিশ্বে দেখা যাচ্ছে মুসলমানরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে বা করছে, তারা দেখা যাচ্ছে প্রতিবাদ করছে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না। কোনো অ্যাকশন না নেওয়ার কারণে কিন্তু এই যে প্রতিবাদ গুলো, এগুলোর তো আসলে কোনো মানে ভ্যালু থাকে না। সব দেশে দেখা যাচ্ছে যার যার নিজের স্বার্থ নিয়েই তারা ব্যস্ত। এই যে ইরান যে মিসাইল গুলো যে মারলো ইয়ার দিকে, ইসরায়েলের দিকে, এটার 70% মিসাইল কিন্তু অকার্যকর করে দিচ্ছে সৌদি আরব। সৌদি আরব থেকে কিন্তু এটা করা হয়েছে। সৌদি আরব তো মুসলিম দেশ, তারা তো এটা কোনো করলো না। তারপর তুরস্ক কিন্তু দেখা যাচ্ছে যে তলে তলে মানে ইসরায়েলের সাথে এরকম চুক্তি করতেছে বা করে ফেলছে। এইগুলাই আসলে কি মুসলমানদের মধ্যে যে মানে 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 কি বলে এটা ইউনিটির যে অভাব, সেই ইউনিটির অভাবটার কারণে কিন্তু আজকে এই যে ভারত এরকম সাহস পাচ্ছে, তা না হলে কিন্তু তারা এরকম সাহস পেত না। আমি এই বিষয়টাকে কনক্লুড করব, কারণ এই বিষয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি। কনক্লুশনে আমি একটা কথা বলবো, মামুন ভাই বা আপনি যদি আমার এই কনক্লুশনের বিরোধিতা করেন, আমি ওকে, তাতে আমার কোনো অসুবিধা নাই। আলোচনার ভিত্তিতে উই উইল অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। সেটা হচ্ছে
আমরা বলি ভারতে মুসলমানদের উপরে যে অত্যাচার করছে, বাংলাদেশে একটা রাজনৈতিক দল সবচেয়ে বেশি প্রতিবাদ করছে, এবং ওই দলটির নাম জামাত ইসলাম। তারা বিভিন্নভাবে প্রতিবাদ করছে। কিন্তু একটা কথা আমরা ভুলে যাই, জামাত যে কোনো সাবজেক্টে যদি প্রতিবাদ করেও তাদের প্রত্যেক প্রতিবাদকে বহির্বিশ্বে প্রচার করা হয় যে তারা জঙ্গিবাদের উত্থান চায়। তো জামাত প্রতিবাদ করতে গেলেও তাদেরকে কেয়ারফুল হতে হয়। তারা যখন ভারতে একটা মসজিদ ধ্বংসের প্রতিবাদ করে, ভারতে আমার নবীকে অপমানের প্রতিবাদ করে জামাত ইসলামী, আপনি কি জানেন তার ভিডিও ধারণ করা হয়, ভিডিও ধারণ করে আমেরিকান কংগ্রেস এবং সিনেটে পাঠানো হয় যে তারা জঙ্গিবাদের উত্থান করতেছে। এক্ষেত্রে জামাতের কিছু লিমিটেশনও আছে, ইচ্ছাকৃত না। জামাত প্রতিবাদ করতে গেলেও কড়া ভাষায় তারা প্রতিবাদ করতে পারে না। একটা কথা আপনারা মনে রেখেন, কাকমারিতে মাওলানা ভাসানী যখন ফারাক্কার ব্যাপারে লং মার্চ করছে, ভাসানীকে কেউ জঙ্গি বলে না, ভাসানীকে কেউ বলে না যে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, কারণ ওই সময় জঙ্গিবাদ ছিল না। কারণ ওই সময় তাদের কাছে সবাই বলছে কমি আসছে, কমি। এখন বলে না জঙ্গি, ওই সময় বলছে কমি। কমি বুঝেন তো, সে সংক্ষেপে বলতো ইজ কামিং। ভাসানী ওই কাকবাড়ির সম্মেলনে এই কথাটা বলতে পারছে, কিন্তু জামাত আজকের এই কথা বলতে পারে না, কারণ জামাতকে ব্র্যান্ড করা হয় তারা জঙ্গির উত্থানে তারা পিছনে সহায়ক, তাদেরকে জঙ্গিবাদের সাথে তুলনা করা হয়। এই জন্য জামাত কেয়ারফুল হয় কঠিন প্রতিবাদের দিকে যেতে। সত্যিকার অর্থে জামাতের আমির যখন বলছে আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, এই বিষয়টা নিয়ে আমার সরাসরি কথা হয়েছে। এই কথায় আমি তার কাছে ব্যাখ্যা চাইছি এবং ওনার ব্যাখ্যাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। উনি বলেছে যে আমরা যদি বলি বন্ধুত্ব চাই না, তাহলে আলোচনার ডোর বন্ধ। হাওয়েভার, তো আমি আর আপনি বা মামুন ভাই আমরা বলতেই পারি জামাতও এত প্রতিবাদ করে না, কিন্তু জামাতের লিমিটেশন ওখানে। যদি তারা প্রতিবাদের ভাষায় খুব কড়াভাবে করে, তাদেরকে আবার বলা হবে এই দেখো জামাত জঙ্গিবাদ প্রমোট করছে। ওকে মামুন ভাই, এটার উপরে আপনার আর কিছু অ্যাড করার আছে? আমার একটা লাইনে করার আছে, অন্যায় অন্যায়। জি। হ্যাঁ, এখানে কে কি বললো সেটা বড় কথা নয়। কারণ আমি ওই যে মানিক মুখার্জি ছিলেন এসইউসিআই এর আপনার স্পেশাল মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ প্যারিসে কয়েকবার ছিলেন, আমার বাসায়ও ছিলেন। আমি তাকে প্রশ্নটা করছিলাম যে আপনারা যে বাসদের কথা বলেন, ওরা ফ্রেন্ড ওরা, তো এখানে যে 12 মাসে 13টা যে ভারতে আপনাদের ওখানে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, মুসলমান আক্রান্ত হয়, তা আমাদের দেশের তথাকথিত বামরা, হ্যাঁ, এরা চুপ করে থাকে। তারা একটা যুক্তি দেয় এখানে প্রতিবাদ করলে নাকি আরো বাড়বে। আপনি কি তাই মনে করেন? উনি আমার সাথে একবার না, তা মনে করি না। উনি বলছেন অন্যায় অন্যায়। তাহলে এটা বোঝা যায় যে এটা ঠিক না। আরেকটা কথা বলি, সেটা হলো যে এখন যে নতুন করে বলছে যে আপনার যে শির ইসলাম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইংলিশ ডিপার্টমেন্ট ছিলেন, উনি ইদানিং এ বলতেছেন যে সিপিবি নেতৃত্বে সব আওয়ামী বামগুলোকে একত্র করা। আমি তো নিজেই সাক্ষী যে 2020 ডিসেম্বরের দিকে আমরা জাফরুল্লাহ চৌধুরী নিয়ে একটা মিটিং ছিল। আমি প্রথম মিটিং, দ্বিতীয়, সব মিটিং এ ছিলাম। তৃতীয় মিটিং উনি সভাপতিত্ব করে বলছেন যে নদী পানি সার্বভৌমত্ব, হ্যাঁ, সুরক্ষা আন্দোলন কমিটি ছিল। আমারই প্রস্তাবে প্রথম মিটিং এটা কমিটিতে আন্দোলন হলো। তো উনি থার্ড মিটিং এসে প্রস্তাব করলো সার্বভৌমত্ব শব্দটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? এখানে এই যে মৌলবাদী জামাতরা এটাকে ব্যবহার করবে। চিন্তা করেন, এইরকম একটা বুদ্ধিজীবী আজকে যারা শুনে তারা বলুক আই ওয়াজ মিটিং এর প্রেসিডেন্ট ছিলাম, ওই হাউসে আমার উপরে কেউ কথা বলতে পারেনি যে এই যে বুদ্ধিজীবীরা, আওয়ামী ভারতীয় ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা বলে যে সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনি তো বলছেন জামাত করলে নাকি তার লিমিটেশন আছে। আরে এদের বিরুদ্ধে কি বলবেন? আমি মামুন ভাই এটা টু ডিফারেন্ট ইস্যু। আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। আমি তাই বলতেছি যে একই কথা বলতেছি। আপনাকে বোঝানোর জন্য আমি একটা কথা বলি। পাকিস্তানে একজন নিউক্লিয়ার, নট নিউক্লিয়ার সায়েন্টিস্ট, একজন সায়েন্টিস্ট ডক্টর আফিয়া, সে শুধু মার্কিন আগ্রাসন আফগানিস্তানে নিয়ে 3টা লাইন লিখছিলেন। আপনি কি জানেন তার রেজাল্ট কি হয়েছে? আফিয়াকে পারভেজ মোশাররফ অ্যালাউ করছে, সিআইএ কর্ডন কইরা তারে পাকিস্তান থেকে তুলে নিয়ে আসছে।
আমি যখন জামাতের লিমিটেশনের কথা বলি, আপনাদেরকে বৃহৎ স্বার্থে এটা অনেক বড় পরিসরে আপনাদেরকে চিন্তা করতে হবে। ওই কোন মানিক বন্দ্যোপাধ্যায় আর আপনারা কোন জায়গায় কি করছেন ওই যুগটা নাই রে ভাই। জামাত যদি এই কথাটা একটু বেশি প্রতিবাদ করতে যায়, জামাতের আমির আজকের ইউরোপে যায়, আমেরিকা যায়, আশাটা বন্ধ হয়ে যাবে ভাই। এটা আপনার মাথায় রাখতে হবে। এই বাস্তবতাটাকে আপনার আর আমার বুঝতে হবে। মিজানুর রহমান আজহারের আমেরিকা আসা বন্ধ হয়ে যাবে। এই আবু তাহেরের আমেরিকা বা ইউরোপে আসা বন্ধ হয়ে যাবে ভাই। তো ওই ভাই বাস্তবতাটাকে মেনে নিতে শিখতে হবে আমাদেরকে, কিছু করার নাই। যাই হোক, এটা আপনি বললেন, আমি শুনলাম, আমি আমি না না দ্বিমত না, পোষণ শুনলাম করলাম। না, শুনলাম আমি না। দ্বিমত আপনাকে একটা কথা আপনাকে আমি বলি ভাই, শুনলাম আর বললাম তো কোনো কথা না। একটু বাস্তবতার দিকে তাকান। জাকির নায়েক আজকে ইউরোপে আমেরিকা আসতে পারে না, আপনি দেখতেছেন না? এত পণ্ডিত একজন মানুষকে ঢুকতে দেওয়া হয় না, বুঝেন না? ওকে, যে লিমিটেশন আছে ওটার বিরুদ্ধে গিয়ে আমাদের দরকার কি জানেন? মুসলমানদের অত্যন্ত স্মার্টলি সাবজেক্ট গুলোকে ডিল করা, আলোচনার দরজাটা ওপেন রাখা। কারণ আমরা যদি বলি তোমাদের সাথে না, আর এই সাবজেক্টে আর কথা বলবো না, আমাদের উচিত আলোচনাকে কন্টিনিউয়েশন রেখে তারপরে একটা আলোচনার কনক্লুশনে আসা। আমরা যদি হঠাৎ করে বললাম ভারত এইটা করছে, ভারতের লগে কোনো কথা নাই, আলটিমেটলি ওই ব্যক্তিকে প্রমোট করা হবে বহির্বিশ্বে। আপনি চিন্তা করে দেখছেন, হাসিনার কথা দেশে ছড়াইয়া দিছে, হাসিনারে কোনো দেশ আশ্রয় দেয় নাই। দ্যাট ইজ নট ট্রু এট অল। দেখছেন, ভারত তলে তলে সবাইরে বইলা দিছে হাসিনারে যাতে আশ্রয় না দেয়। এবার অন্য বিষয় আসি। বাংলাদেশ যদি বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়, বাংলাদেশ যদি বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ওই বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলায় এই মুহূর্তে তারা তৈরি না। আমি যদি কথাটাকে এভাবে বলি, আপনি কি আমার এই কথাটার বিরোধিতা করবেন? মামুন ভাই, আপনার ক্যামেরাটা ঘুরে গেছে, একটু ঠিক করেন। মামুন ভাই, আপনার ক্যামেরাটা ঘুরে গেছে। ওকে, মামুন ভাই অন্যদিকে। নসর ভাই, আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি, সেনাকুঞ্জে আমাদের প্রধান উপদেষ্টা সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে উনি বলেছেন যে বহিঃশত্রু মোকাবেলায় তৈরি থাকুন। আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে বাংলাদেশের মানুষ ইনক্লুডিং আপনি আমি, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বাংলাদেশে যখন বহিঃশত্রু বলে, এই বহিঃশত্রু বলতে আমরা কাদেরকে মিন করি, কোন দেশকে মিন করি বা কোন ব্যক্তিকে মিন করি? তো ডক্টর ইউনূস যে বহিঃশত্রুর কথা বলছে, এই বহিঃশত্রুটা কে? তো উত্তর তো সিম্পল, বাচ্চা বাবু জানে এটা, আমাদের ভবিষ্যৎ হচ্ছে ইন্ডিয়া, এটা তো সবাই জানে। ওকে ওকে, এখন আমার কথা হচ্ছে যে বহিঃশত্রুর দ্বারা আমাদের দেশ যদি আক্রান্ত হয়, আমি বলছি যে আমাদের দেশের সশস্ত্র বাহিনী ওইটা মোকাবেলায় তৈরি না। কেন তৈরি না? আমি বলি না সিপাহীরা তৈরি না, আমি বলি না সুবেদার মেজররা তৈরি না, আমি বলি না সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজররা তৈরি না। আমি বলছি আমার সশস্ত্র বাহিনী তৈরি না, কারণ সশস্ত্র বাহিনীর কমান্ডাররা এই মুহূর্তে সবাই ভারতপন্থী, আওয়ামী নিয়োগপ্রাপ্ত। তারা যুদ্ধ লাগলে যেভাবে হারবে ওই পন্থায় সোলজারকে লিড করে পরাজয় মেনে নিবে। আপনি কি আমার এই ইন্টারপ্রিটেশনের সাথে একমত না দ্বিমত পোষণ করেন? আমি এটাতে আসলে কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু আমি আর্মি পার্সন না বা আর্মির ভিতরের এটা আমি জানি না। তা এটা আসলে ভালো হতো যদি মানে আমাদের কোনো সামরিক বিশ্লেষক যদি এটা মানে উত্তর দিত আর কি। ওকে, আমি আপনার সাথে একমত। আপনাকে এই সাবজেক্টে আমি কথা, তাছাড়া আপনার দেশে আপনার অবস্থান, এই বিষয় নিয়ে আপনার কথা বলার দরকার নেই। আমি আপনাকে এই সাবজেক্টে আপনি যেটা বলেছেন আপনার উত্তরটাকে আমি নিলাম। মামুন ভাই, আমি যদি বলি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হলে ওই বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলায় এই মুহূর্তে আমার সশস্ত্র বাহিনী তৈরি না, কারণ আমাদের সশস্ত্র বাহিনীর কমান্ডাররা ভুল পথে সৈন্যদেরকে লিড করে পরাজয়টাকেই মেনে নেবে আলটিমেটলি, কারণ তারা এই যুদ্ধে জিততে চায় না।
আপনি কি আমার এই মতের সাথে একমত নাকি আপনি দ্বিমত পোষণ করেন? আমি একটু দ্বিমত পোষণ করি। জি, আপনি বলেন। অ্যাপারেন্টলি আপনি যেটা বলছেন আপনারও যুক্তি আছে, আই ডু এগ্রি, যেহেতু কমান্ডাররাই বেইমানি করবে। কিন্তু আমার যুক্তিটা হলো, দি মোমেন্ট কমান্ডাররা বিক্রি করবে, কমান্ডারকে উড়াই দিয়ে সামনে চলে আসবে। যেমন 3রা অগাস্টের 2024-এ ওয়াকারের কোনো সুযোগ ছিল না যে জুনিয়র অফিসারদের মনোভাব বুঝে, যে মানে সৈনিকদের মনোভাব বুঝে তারা করছিল, সে অভিনয় করেছে। এইবার যদি তারা যদি করে, হ্যাঁ, জুনিয়র অফিসার এবং জনগণ সবাই যাবে, তো কোনো জেনারেল টিকবে না। কাজে ভারত ঢুকতে পারবে, বেরোতে পারবে না ইনশাল্লাহ। এটা আমি মনোভাব না, আমি সবার সাথে কথা বলে দেখছি, ক্লোজলি মিশছি। 71-এর প্রমাণ হলো এটা। 71-এ যদি 9 মাসের জায়গায় যদি 9 বছর দীর্ঘায়িত হতো, তাইলে কি আমাদের ভারতের উপর নির্ভর করতে হইতো? সেটা তো প্রকৃত মুক্তিযুদ্ধ। কাজেই এইখানেও আবারও যে এটা সাইকোলজিক্যালি হয়তো প্রচার করতেছে মানুষতাত্ত্বিক ভাবে দুর্বল করার জন্য। আমি মনে করি তা না। এখন প্রত্যেকটা সৈনিক বুঝে গেছে, ওয়াকার গংরে বুঝে গেছে, হ্যাঁ, ওকে, ওয়াকার আমি গংরে আপনাকে বুঝে গেছে দিজ আর দ্য ট্রেটার্স। এসব জেনারেলদের কথা আর শুনবে না মানুষ, কোনো ওকে, সোলজার শুনবে না, কোনো অফিসার শুনবে না। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না। লজিক্যালি আপনি যে কথাটা বলেছেন আমি আপনার সাথে একমত। এবার আমি আপনার কথার সাথে বলি, ইউজুয়ালি অ্যাট দ্য টাইম অফ দ্য ওয়ার, যুদ্ধকালীন সময় মানুষ যুদ্ধের প্ল্যান করে, যুদ্ধের প্ল্যান করে কোন কোন এরিয়া দিয়ে কে কিভাবে অ্যাডভান্স হবে, কে কিভাবে অ্যাটাক করবে, কোন সময় অ্যাটাক করবে, এই যুদ্ধের প্ল্যান করে। এখন আপনি বলতে চাচ্ছেন একজন জেনারেল যদি ইচ্ছাকৃতভাবে ভুল প্ল্যান করে, ভারতীয় প্ল্যান কার্যকর করে, আপনি বলতে চাচ্ছেন পাশের জুনিয়র অফিসাররা ওটা ধরে ফেলবে যে এই বেইমানি করা হইতেছে। আপনি কি এই আশাবাদের কথা বলতেছেন যে জুনিয়ররা এটা ঠেকায় দিবে? এক্স্যাক্টলি। জুনিয়র অফিসার, জনগণ, পাবলিক ক্যান্টনমেন্ট ঘেরাও করবে। কি বলেন না আপনি? ভাই, না, আমি আপনার সাথে একমত, দ্বিমত না, কিন্তু আমি বলছি যুদ্ধের প্ল্যানের সাথে তো জনগণ ওখানে থাকবে না। যুদ্ধ প্ল্যান যখন তৈরি হবে ওখানে থাকবে না, লান্স নায়ক হাওলাদাররা থাকবে না, জুনিয়র অফিসার থাকবে না, থাকবে তো সিনিয়র অফিসাররা এবং ওয়ার প্ল্যানাররা। আপনারা কি জানেন আসলে কি হয় যুদ্ধের সময়? কমান্ডাররা যে যুদ্ধের লেআউটটা করে ওটা সামনে থাকে তার ম্যাপের উপরে, স্টিক নিয়ে ওই জেনারেল দাঁড়ায় বলে আমরা এইখান থেকে অ্যাডভান্স করো, ওইখান থেকে অ্যাডভান্স করো, এইখান থেকে ফায়ার করো, এইটা করো। তো যখন একজন বাংলাদেশ যদি ভারতের দ্বারা আক্রান্ত হয়, বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়, তারা তো যুদ্ধের একটা প্ল্যান তৈরি করবে, ওই প্ল্যানের সাথে কেউ থাকবে না তখন। আপনার কি মনে হয় না জুনিয়র অফিসাররা এবং সোলজাররা এটা বোঝার আগে আমাদের বিশাল ক্ষতির মুখোমুখি আমরা হব? আপনার কি এটা মনে হয় না? হ্যাঁ, মনে হয় যে কিছু স্যাবোটাইজ মূলক হতে পারে, কিন্তু সেকেন্ড রাউন্ডে আমরা ঘুরে দাঁড়াবো, ওটা বেশি আমি দেরি লাগবে না। ভাই, আমি ওখানে যাচ্ছি। ঘুরে দাঁড়াবে কখন জানেন? জুনিয়র অফিসাররা বলবে এই যুদ্ধের প্ল্যান আমরা মানি না, কারণ এই যুদ্ধের প্ল্যানে গিয়ে আমরা আত্মাহুতি দিতেছি, আমরা সুইসাইড করতেছি, আমরা এই প্ল্যানে আগাবো না। কিন্তু তার আগে যে আমরা বিশাল ক্ষতির মুখোমুখি হব, এটা কি আপনি অস্বীকার করবেন? না, যদি বিট্রেয়ার, যদি ঘরের শত্রু বিভীষণ যদি থাকে, হ্যাঁ, কাজেই বন্ধু বেশি শত্রু তো প্রথমে বোঝা যায় না, তাই না? কথা হচ্ছে যে বিশ্বাস ভাজন না হইলে বিশ্বাসঘাতক হওয়া যায় না। এইসব জেনারেলরা কোরআন শরীফ নিয়ে শপথ নিছে যে তারা জীবন দিবে দেশের স্বার্থে, স্বাধীনতা সর্বোচ্চ স্বার্থে, কিন্তু মনে মনে সেদিনই আবার বলছে ওই ভারতের সাথে আপনি যেটা বলছেন 2017 17 এপ্রিল, হ্যাঁ, যে এমইউতে তারা সিগনেচার করছে, ওখানে আবার পাল্টা শপথ দিয়ে রাখছে যে ওইখানে কোরআন শরীফ যাই নিছি না কেন, আমার প্রমোশনের স্বার্থে, তোমার স্বার্থে তুমি যা বলবো ওইটাই আমি মানবো। তাহলে এই বিশ্বাসঘাতকদের তো আমরা চিনে ফেলছি, এই ওয়াকার গভর্নমেন্ট তো চিনে ফেলছি। নাও ইটস ক্লিয়ার। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার কথাটা ন্যারেটিভটা ছিল আমি এই আলোচনাটাকে আমি ডক্টর নওশেরের সাথে পুরোপুরি একমত। আমি এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করার জন্য কর্নেল হাসিন, জেনারেল নাসির, আমি তাদেরকে এনে আমি আর আপনি আলোচনা করব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথাটা কি আমি আপনাকে বুঝাতে পারছি কিনা যে ক্লিয়ার উম, ক্লিয়ার। সেটা হইতেছে যুদ্ধের প্ল্যান করতে গেলে ওই যুদ্ধের প্ল্যানে তারা তো ক্ষতির মুখোমুখি হয়ে পড়বে। কেন ক্ষতির মুখোমুখি হবে? যুদ্ধ প্ল্যানিং এ কোন সিপাই হাওলদার সুবেদার মেজর জড়িত থাকেন,
এবং যুদ্ধের যে কন্ট্রোল রুম থাকে ওই কন্ট্রোল রুমে জেনারেল শুধু বলে অমুক জায়গায় এটা করো, অমুক জায়গায় এটা করো। একজন লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর তাদেরকে বুঝতে অ্যাটলিস্ট 10 দিন সময় লাগবে যে এই প্ল্যানে তো আমরা ঠকতে যাইতেছি, এই প্ল্যানে জিতবো না, এটা তো উইন করার প্ল্যান না। ততদিনে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। এবং এই কাজগুলা করবে, এই স্যাবোটাজ গুলা করবে বর্তমান সশস্ত্র বাহিনীর কমান্ডারেরা। আমাদের পিছন থেকে ছুরি মারবে ওয়াকারের মতো হারামজাদারা, আমাদের পিছে ছুরি মারবে ওয়াকারকে ফলো করে এ ধরনের 20 থেকে 25 জন জেনারেলরা। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি বলি, যেই 26 জন অফিসার গ্রেপ্তার হয়েছে তারা কি অন্যান্য অফিসারদের পাশে দাঁড়াইয়া দেশের সাথে দেশদ্রোহিতা করে নাই? করছে। তাদেরকে ধরতে যদি 16 বছর লাগে, তাহলে আপনার কেন মনে হয় যে বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হইলে 2 দিনই সবাই টের পাবে? এটা আপনার কেন মনে হয়? এই 26 জন গত 16 বছর দেশের বিরুদ্ধে গেছে। এই 26 জন গত 16 বছরে গুম করেছে, খুন করেছে, ভারতের পক্ষে ধর্ষণ করেছে, ব্যাংক ডাকাতি করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে। আপনার দেশ 16 বছর সময় নিয়েছে এই 26 জনকে ধরতে। আর যুদ্ধ লাগলে আপনি মনে করেন রাইট ওয়েতে ধরে ফেলবে? মামুন ভাই, এটা তো ইমপ্র্যাকটিক্যাল ভাই। বিশাল ক্ষতি হবে এই বেঈমানদের জন্য। এই কথাটা আমাদের মাথায় রাখা উচিত। আমি জানি আপনি বা ডক্টর নওশের এই আলোচনার জন্য রাইট মানুষ না, আমি তাদেরকে টানি না। ইনশাল্লাহ আমি ওয়াদা করছি আমি, আপনি এবং রাইট মানুষরা আমরা কথা বলবো সামনে। এই বিষয়টাকে আমরা এখানেই শেষ করি। এবার পরের দিকে আসি। বাংলাদেশে যে কোনো সময় ন্যাচারাল ডিজাস্টার হয়। ডিজাস্টারের ক্ষেত্রে আমি মনে করি বর্তমান সরকার আগের যে কোনো সরকারের চেয়ে অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি ডিসিসিভ। কেন বলছি? আমি উদাহরণ দিয়ে আপনাদের দুইজন কি বলবো। ভারত হঠাৎ করে যখন সিদ্ধান্ত নিল যে ভারতের করিডোর তারা ব্যবহার করতে দেবে না, ওই যে গার্মেন্টস শিপমেন্টের জন্য কয়েকটা এয়ারপোর্ট তারা ব্যবহার করতে দিবে না, যখন বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হলো যে আমাদের এয়ারপোর্ট ব্যবহার করতে দেওয়া যাবে না, ভারতের নৌবন্দর ব্যবহার করতে দেওয়া যাবে না, আপনার খেয়াল আছে কাজী বশির রাইট ওয়েতে এটা টেক ওভার করলো। ডক্টর ইউনূস তাকে ইনস্ট্রাকশন দিল এইভাবে মোকাবেলা করো, এইভাবে মোকাবেলা করো। ঘন্টার ভিতরে প্রবলেমটা সলভ হয়ে গেছে। যেই মুহূর্তে ভারত আগস্টের 2য় সপ্তাহে যখন নদীর পানি ছেড়ে দিল, বাংলাদেশকে ডুবাইয়া দেওয়া শুরু করলো, ডক্টর ইউনূস ডিসিসি বইতে 4-5টা সিদ্ধান্ত নিলেন, সাথে মোকাবেলা করলেন, প্রবলেম সলভ। ডক্টর ইউনূস কিভাবে কি করতে হয় গেলেন। এখন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগের যে সরকারের চেয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি, স্পিড অনেক বেশি, তারা অনেক বেশি ডিসিসিভ এবং তারা অনেক প্র্যাগম্যাটিক এবং তাদের ডিসিশনে তারা সফল হয়েছে। আপনি কি আমার এই কথার সাথে একমত অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন? হ্যাঁ, আমি তো বলবো যে কিছু ব্যাপারে ডিসাইসিভ ব্যাপারে তার তো সফলতা আছে, যেটা আপনি বললেন, আমি একমত। একমত। ডক্টর নওশের আলী, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগের যে কোনো সরকারের চেয়ে অনেক বেশি তাদের পারফরমেন্স ভালো, তারা অনেক ক্যাপাবল, আপনি কি আমার এই কথার সাথে একমত কিনা? হ্যাঁ, একমত। ওকে, এখন আপনাকে আমি যে কথাটা বলি, আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমি একটা সমন্বয়হীনতা দেখি। তারা মানে এই সাবজেক্টে কে হেল্প করতে যাবে সরকারের ভিতরে কনফিউশন থাকে, আগে কে যাবে, এই দায়িত্বটা আসলে কার। যেমন আমি আমেরিকার কথা বলি, আমেরিকায় একটা ফেডারেল অর্গানাইজেশন আছে যেটাকে বলে ফিমা, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম, তাদের না ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আলাদা করা একটা ডিপার্টমেন্টই আছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য, তারা তৈরি থাকে সবসময়। আপনার কি মনে হয় বাংলাদেশে এ ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেশন একটা
থাকা উচিত, একটা এন্টিটি থাকা উচিত যারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই কাজগুলো করবে, বা এক্সিস্টিং যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদেরকে স্পেসিফাই করা থাকবে যে এ ধরনের সিচুয়েশনে তারা টেক ওভার করবে। কোনটা মনে হয় আপনার কাছে, ডক্টর এস এম নওশের আলী? না, আমাদের তো দুর্যোগ এবং ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে, কিন্তু আমি মনে করি যে এটাকে আরেকটু শক্তিশালী করা উচিত এবং আরো এটার সাথে অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদের সাথে তাদের কানেক্টিভিটি বাড়ানো উচিত, যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স বা মিলিটারি বা মেডিকেল সার্ভিস, মানে অন্যান্য সবগুলো এর সাথে এটার একটা সমন্বয় থাকা উচিত এবং একটা ওয়ার্ক প্ল্যান থাকা উচিত যে কোথায় কি হলে তার সাথে সাথে কিভাবে এটা অ্যাকশন প্ল্যানে যাবে, সেরকম একটা তাদের গাইডলাইন থাকা উচিত, এটা আমি মনে করি। আমি আরেকটা কথা নওশের ভাই আপনাকে যদি আমি বলি, আপনারা এই যে অসুস্থ হওয়ার আগে লোকজন এটাকে কি বলে, সুস্থ রাখার জন্য যেই ট্রিটমেন্ট ডক্টরের কাছে প্রিভেন্টিভ। যায় লোকজন, প্রিভেন্টিভ মেজার, আপনার কি মনে হয় বাংলাদেশের কোন সাবজেক্টে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনো প্রিভেন্টিভ মেজার গভর্নমেন্ট কি কখনো নিছে বা নেয়? উদাহরণ আপনাকে আমি বলি, ভূমিকম্প হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা, স্পেশালি আমি ঢাকার দিকে তাকাই, নারায়ণগঞ্জের দিকে তাকাই, চিটাগং এর দিকে তাকাই, স্ট্রাকচারের দিকে যদি আপনি তাকান, প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে আপনি ভুল ত্রুটি খুঁজে পাবেন, কোড ভায়োলেশন পাবেন, যে তারা এইটার অনিয়ম করছে, এইটার অনিয়ম করছে, এইটার অনিয়ম করছে। এখন আপনি কি মনে করেন, ধরেন বিএনপি সরকার গঠন করলো, জামাত সরকার গঠন করলো, আওয়ামী লীগ সরকার গঠন করলো, আপনি কি মনে করেন তারা এই প্রিভেন্টিভ মেজার হিসাবে বিল্ডিং কে তারা আবার রিভিউ করবে, তাদের প্ল্যানকে রিভিউ করবে? এবং প্রাকৃতিক দুর্যোগ বলতে আমি ভূমিকম্প এবং বন্যার কথা বলি, ধরেন আমি ভূমিকম্পের কথাই বলি কারণ 2 দিন আগে ভূমিকম্প হয়েছে। আপনার কি মনে হয় প্রিভেন্টিভ মেজার হিসাবে বাংলাদেশের ঢাকার এই বড় বড় সিটিগুলোর প্রত্যেকটা বিল্ডিং এ আপনার মনে হয় না এ ধরনের ইন্সপেকশন করানো উচিত রাইট ওয়েতে, ডক্টর নওশের আলী? জি, রাইট ওয়েতে যদি ইন্সপেকশন করা হয়, আমার তো ধারণা ঢাকা শহরের 90% হাইরাইজ বিল্ডিং এ দেখা যাবে যে ডেমলিশ করে ফেলতে হবে, কারণ কোনো এই সমস্ত বিল্ডিং অধিকাংশই কোনো বিল্ডিং কোড মেনে তারা তৈরি করেনি, যেটা মানে বাস্তবতা আর কি। আর আমার তো ভয় হয় যে এখন যে যেভাবে ঘনবসতি হিসেবে ঢাকা শহর গড়ে উঠেছে, মানে এখন 7 মাত্রা রিক্টার স্কেলে যদি একটা ভূমিকম্প আসে বা 8 মাত্রা রিক্টার স্কেলে যদি একটা ভূমিকম্প হয়, তো ঢাকা শহর তো মনে হয় যে মানে 70% বিল্ডিং ই তো মানে ডেমোলিশড হয়ে যাবে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হবে ত্রাণ পৌঁছানো বা রেস্কিউ করা, সেটারও দেখা যাবে যে সমস্যা হবে, কারণ রাস্তাগুলো অপরিকল্পিতভাবে করা বা অন্যান্য যে ইয়েগুলা ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে সেগুলো অপরিকল্পিতভাবে করা, ফলে দেখা যাবে যে অনেক লোক রেস্কিউর অভাবে অনেক লোক মারা যাবে। এমনি তো একটা দুর্যোগের কারণে প্রথম ধাক্কাতে বেশ কিছু লোক মারা যাবে, এর পরবর্তীতে এই যে রেস্কিউর অভাবে অনেক লোক মারা যাবে, এইটাই হচ্ছে আমার আশঙ্কা। আরো একটা কথা, আপনি যে কথাটা বলছেন যে ঢাকার প্রত্যেকটা হাইরাইজ বিল্ডিং এবং চিটাগং বা খুলনা বিভিন্ন জায়গার হাইরাইজ বিল্ডিং গুলো তাদেরকে যদি রিভিউ করে তাহলে অনেক বিল্ডিং ডেমোলিশ করতে হবে। এখন আমি একটা কথা বলি, 1-1.5 লক্ষ মানুষের প্রাণ হানির চেয়ে একটা বিল্ডিং ডেমোলিশ করা কি খুব ইললজিক্যাল আপনার কাছে মনে হয়? একটা বিল্ডিং এ, হাই রাইজ বিল্ডিং এ, ধরেন একটা হাই রাইজ বিল্ডিং এ 200 মানুষ থাকে, হাই রাইজ বিল্ডিং এ 100 মানুষ থাকে, 100 মানুষের জীবনের চেয়ে ওই বিল্ডিংটা কি এতটাই মূল্যবান যে বিল্ডিংটাকে ওখানে রাখতে হবে? আদারওয়াইজ এইটা কি হতে পারে না যে ওকে, একটা বিল্ডিং এ 10টা কোড ভায়োলেশন আছে, ওই বিল্ডিং এ আর্কিটেকচার দিয়ে বা মডার্ন টেকনোলজি দিয়ে বলে যে তোমাদের এই খুঁতগুলো আছে, তোমরা এই খুঁতগুলো মেরামত করো, তাতে বিল্ডিংটা ভাঙার দরকার নাই। কোড ভায়োলেশনের ধরেন 25টা কোড ভায়োলেশন আছে, মেজর কোড ভায়োলেশন কোনটা ওইটার দিকে তাকাও, ওইটাকে ফিক্স করো। এ ধরনের কি করা যেতে পারে না? জি, এটা করা যেতে পারে। এবং সেক্ষেত্রে তো বিল্ডিংটা ধ্বংস করা হয় না। আমি যে কথাটা বললাম প্রিভেন্টিভ মেজার, আমি প্রিভেন্টিভ মেজারের কথাই বলি। এই ভূমিকম্প 5.7 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়েছে, আপনি কেমনে জানেন যে আগামীকালকে বা পরশুদিন 9 ম্যাগনিটিউড অথবা 11 ম্যাগনিটিউডের ভূমিকম্প হবে না? এটা আপনি কি করে জানেন? হতে পারে না। ইরানে যে ভূমিকম্প হয়েছে, পাকিস্তানে যে ভূমিকম্প হয়েছে, আপনার মনে হয় না ভূমিকম্প এই ধরনের হতে পারে? হ্যাঁ, হতে পারে, যে কোনো সময় হতে পারে, কারণ আমাদের হিস্ট্রি তো তাই বলে।
কারণ প্রতি 100 বছর পর পরে একটা বড় ধরনের ভূমিকম্প কিন্তু বাংলাদেশের উপর দিয়ে হয়েছে এবং এটাতে দেশে একটা বড় ধরনের ক্ষতি হয়েছে এবং এই যে লাস্ট যে 100 বছর আগে যে ভূমিকম্পটা হলো যেখানে দেখা গেল ব্রহ্মপুত্র নদীর গতিপথই চেঞ্জ হয়ে গেল। তো এরকম 100 বছর পর পর তো এটা আমাদের হিস্ট্রিতে তো ঘুরে ফিরে আসছে এবং সেটার ব্যাপারে তো অবশ্যই আমি মনে করি সংশ্লিষ্টদের এটা কনসার্নে থাকা উচিত ছিল যে এরকম একটা ভূমিকম্প কিন্তু দেশে হতে পারে এবং সেটার জন্য প্রিভেন্টিভ হিসাবে মেজার হিসেবে যা যা নেওয়া দরকার সেটা নেওয়া বা একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করে রাখা যে এই করতে হবে বা এটা ইয়ে করা একটা লাগবে। রিউমার শামসের ভাই, মার্কেটে একটা রিউমার আছে, সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওখানে উম, উম, মানে ওখানে একটা স্যাবোটাজ করার প্ল্যান চলতেছে, ইন্ডিয়া করতেছে এবং এটা নির্বাচনের আগে করবে, একটা বিশাল একটা ডিজাস্টার করার জন্য। একটা রিউমার আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওখানে যেন একটা ডিজাস্টার হয়, যেভাবে চেরনোবিলে হয়েছে, যেভাবে পৃথিবীর বহু জায়গায় হয়েছে। এ ধরনের একটা রিউমার আছে। এই ভূমিকম্পটার ক্ষেত্রে অনেকে বলে যে ভারত হয়তো আশেপাশে আন্ডার বে অফ বেঙ্গল আর নিয়ার বাই নিউক্লিয়ার টেস্ট করছে, যেটার এফেক্টে এই ভূমিকম্পটা হয়েছে। আমি এই রিউমারটাকে রিউমার মনে করি, আমি এটাকে বিশ্বাস করি না, কারণ আমেরিকান জিওলজিস্টরা এবং ইউরোপের কোন বিশেষজ্ঞরা এই সাবজেক্টে এ ধরনের কোনো মন্তব্য করে নাই। এই ভূমিকম্প সম্পর্কে তাদের যেই ইন্টারপ্রিটেশন, আমি ওইটাকে বিশ্বাস করি। তো বাংলাদেশে যারা বলে ভারত হয়তো কোনো জায়গায় নিউক্লিয়ার টেস্ট করছে, আমি এই কমেন্টের সাথে একমত না। আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান, ডক্টর নসের আলী? জি, এটা তো আসলে কোনোভাবে মানে মানে লজিক্যাল না। এটা হচ্ছে জাস্ট একটা রিউমার, মানে কেউ কেউ হয়তো ফেসবুকে ছড়াই দিছে ভাইরাল হওয়ার জন্য। উল্টাটা ইন্ডিয়ান মিডিয়া তো ইয়ে করা হচ্ছে যে আইএসআই বাংলাদেশে কোনো পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে যেটার কারণে নাকি এরকম ভূমিকম্প হচ্ছে, সেটা ইন্ডিয়ান মিডিয়া তো আমি দেখেছি আর কি। তো এগুলো তো আসলে মানে মানে রিউমার বা গুজব যাই একটা ইয়ে করার জন্য আর কি এটা। ওকে। তবে অ্যাডভোকেট ওই কাজী যদি আব্দুল আল সত্যিকার মামুন। অর্থে যদি সত্যিকার অর্থে এই যে এই রূপপুর পারমাণবিক নিয়ে এটা আমার একটা আশঙ্কা আছে আর কি, মানে ওখানে সিকিউরিটি কতটুকু জোরদার আমার জানা নেই। ওখানে যদি আসলে এরকম কোন একটা স্যাবোটাজ হয়ে যায় তাহলে তো খুব ভয়াবহ একটা অবস্থা হবে, কারণ আমাদের দেশ হচ্ছে ঘনবসতির দেশ। হ্যাঁ, এখানে যদি একটা ছড়া যায় বা তেজস্ক্রিয়তা যদি ছড়ায় যায় সেটা তো ইন্ডিয়াতে তো এফেক্টেড হবে, কিন্তু আমাদের দেশেও তো একটা বড় অংশ মানুষ কিন্তু এটা দ্রুত এফেক্টেড হয়ে যাবে। এটা আমি আসলে আমি এটা নিয়ে আসলে আতঙ্কিত বলা যায় আর কি। শুধু আতঙ্কিত না, আপনি কি জানেন চেরনোবিলে যে ডিজাস্টার হয়েছে, এখনো প্রায় বাংলাদেশের আয়তনের অর্ধেক, বিশাল একটা জায়গায় এখন পর্যন্ত ওখানে পশু পাখি যাইতে পারে না, সব মারা পড়ে, বিকলাঙ্গ হয়। আল্লাহ না করুন যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওখানে যদি সাবোটাজ করা হয়, বাংলাদেশের কয়েক কোটি মানুষ পঙ্গু হবে, পঙ্গুত্ব বরণ করবে, দেশের এত বড় ক্ষতি হবে। কারণ এটা নিয়ে, ওখানকার নিরাপত্তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করে। কারণ বাংলাদেশে ভাই 1 থেকে 1.5 কোটি মানুষ যারা আছে তারা ভারতের পক্ষে। 1 থেকে 1.5 কোটি কুত্তার বাচ্চারা, বেশ্যার বাচ্চারা ভারতের নুন খাইয়া দেশের সাথে বেইমানি করছে। 1 থেকে 1.5 কোটি, শুধু হিন্দু না, আমি মুসলমানদের কথা বলবো, যারা আওয়ামী লীগ করে এই বাচ্চারা। আমি আগে বলতাম যে আওয়ামী লীগের মধ্যেও 2-4 জন ভালো মানুষ আছে, এখন আমি এটা বিশ্বাস করি, কিন্তু আমিও করি না। আপনি করেন না? না, আপনাকে আমি দোষ দিচ্ছি না। আওয়ামী লীগের মধ্যে আর মানে ভারতের বিপক্ষে কোনো মানুষ আওয়ামী লীগে নাই, আপনি এটা বিশ্বাস করেন? মানে আওয়ামী লীগ যারা করে তারা আসলে মেন্টালি প্রো ইন্ডিয়ান। এটা এই যে আপনি চিন্তা করেন যে হাসিনা যে ইন্ডিয়া পালায় গেল তাদের নেতা কর্মীদের রেখে, তাদের নেতা কর্মীদের মধ্যে কিন্তু কোনো খেদ নাই, তারা মনে করতেছে এটা সঠিক কাজ করেছে। ইন্ডিয়া তাদের নেত্রীকে আশ্রয় দিচ্ছে, সঠিক নেতৃত্বে তাদের ফেলে দিয়ে চলে গেল, তাদের মানে আল্লাহর রাস্তায় ফেলে দিয়ে চলে, তাদের মরবে কি বাঁচবে সেটার কোনো ইয়া না, নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নাই, কোনো কনসার্ন নাই, এটা নিয়ে তাদের কোনো ইয়া নেই। তাদের নেত্রী ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়াতে সেফ আছে, তাদের নেতারা ইন্ডিয়াতে সেফ আছে, এটাই তারা মনে করতেছে যে খুশি আর কি তারা এটা নিয়ে। মামুন ভাই, আপনিও কি সেম ভাবে মনে করেন যে আওয়ামী লীগের মধ্যে যারা, তাদের ভিতরে 99.9% প্রো ইন্ডিয়ান, তারা বাংলাদেশ আসলে চায় না? না, তাদের মানসিক সেটআপটা এরকম হয়ে গেছে।
যে তারা মনে করতেছে এটা ইন্ডিয়ার দয়ায় আমাদের দেশটা হয়েছে, ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক করে রাখতে হবে। হ্যাঁ, তো এবং কেউ কেউ আবার আগ বাড়ায় বলে এটা অখণ্ড ভারতের অংশ হইলেই আমাদের ভালো হবে। সবভাবেই তাদের মানসিকভাবে অসুস্থ, তারা স্বাধীন সার্বভৌমত্ব থেকে অনেক সরে গেছে। তো আওয়ামী লীগ করার অর্থ হচ্ছে